শুভ বিকেল। সারা দাও বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনিরুল ইসলাম। প্রিয় দর্শক, রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর এবং সুরক্ষিত স্থানগুলোর একটি হচ্ছে কারাগার। কারাগারকে একদিকে যেমন করা হচ্ছে সুরক্ষিত, অন্যদিকে বন্দীদের শ্রমে তৈরি হচ্ছে নতুন এক সম্ভাবনার বাংলাদেশ। তারা অপরাধী হয়েও দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন, হয়ে উঠছেন দক্ষ জনশক্তি। আজ আমরা কথা বলবো কারাগারের ভেতর ও বাহিরের দ্বৈত বাস্তবতা নিয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই আপনার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে চাই। দেশের সকল কারাগারকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করতে ইতিমধ্যেই একটি সৌরবিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। জি, আপনারা জানেন যে রিনিউয়েবল এনার্জি নিয়ে দেশ কাজ করছে এবং এটা বর্তমান সময়ের বাস্তবতা, এবং এটাকে সাপোর্ট করার জন্যই আমরা দেখেছি যে আমাদের কারাগারে যেগুলো বিল্ডিংগুলো আছে, যেগুলো ছাদ কোনোটাই আমরা ব্যবহার করি না, এবং সরকার যেহেতু চাচ্ছেন যে আমরা এই সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমরা যদি ন্যাশনাল গ্রিডে যদি বিদ্যুৎ সাপ্লাই দিতে পারি, এটা দেশের ইকোনমির জন্য হবে এবং এনার্জি সিকিউরিটিতেও কাজ করবে। তো ওই প্রেক্ষিতে আমাদের ইনিশিয়েটিভ নেওয়া, এবং আমরা প্রথমে একটা সমীক্ষা চালাই যে কীরকম পোটেনশিয়ালস আমাদের আছে, এবং আমরা সরকারি যে সংস্থা আছে সেটার সহায়তা এবং আমাদের নিজস্ব একটা কনসালটেন্সি ফার্মের সাথে আমরা প্রাথমিকভাবে একটা MOU সাইন করি, এবং তার আলোকে তারা আমাদেরকে ফিজিবিলিটি স্টাডি করে এবং আমরা কী পরিমাণ পোটেনশিয়ালস আছে। আপনার কথার সূত্র ধরেই অসাধারণ এই উদ্যোগ নিয়ে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। বাংলাদেশ কারাগার শুনলেই চোখে ভেসে ওঠে সুউচ্চ দেয়াল আর সুরক্ষিত গণ্ডি, কিন্তু এবার এই দেয়ালগুলোই সাক্ষী হতে চলেছে নতুন এক আলোর বিপ্লবের। এক যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে দেশের কারাগারগুলো পরিণত হচ্ছে পরিবেশ বান্ধব শক্তির উৎসে। সময় বদলাচ্ছে, আর বদলাচ্ছে শক্তির উৎস ব্যবহারের ধারণা। বাংলাদেশ সরকার এক নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি কেন্দ্রীয় কারাগারে বসছে সৌরবিদ্যুৎ প্রকল্প। এর লক্ষ্য কেবল কারাগারের ভেতরের চাহিদা মেটানো নয়, বরং তার চেয়েও বেশি কিছু। এই প্রকল্প সফল হলে প্রতিটি কারাগার তাদের নিজস্ব বিদ্যুৎ চাহিদা মিটিয়েও বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে। ভাবুন তো, যেখানে একসময় কারাগার ছিল কেবলই একটি ব্যয়বহুল প্রতিষ্ঠান, সেখানেই এখন এটি জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে শুরু করবে। এই উদ্যোগের সুবিধা বহুবিধ। প্রথমত, বিপুল অর্থ সাশ্রয়। কারাগার পরিচালনার জন্য সরকারের যে বিপুল পরিমাণ অর্থ বিদ্যুৎ বিল বাবদ খরচ হতো, এই সৌর প্রকল্প তার পুরোটাই সাশ্রয় করবে। এটি পরিবেশ বান্ধব একটি পদক্ষেপ। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিষ্কার ও সবুজ শক্তির পথ। কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এটি একটি সাহসী ভূমিকা। কারাগারের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নবায়নযোগ্য শক্তির ব্যবহার পরিবেশ বান্ধব এক নতুন দিগন্ত উন্মোচন করবে। শুধু বন্দি জীবন নয়, কারাগার নিজেই হয়ে উঠবে শক্তির উৎস। এই স্লোগানই প্রমাণ করে যে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যেও আশার আলো জ্বালানো সম্ভব। কারাগারে সৌরশক্তির এটি কেবল একটি প্রকল্প নয়, বরং আগামীর বাংলাদেশ কেমন হবে তার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। রাশিদা সুলতানা রিঙ্কু, সারা দাও বাংলাদেশ, মোহনা টেলিভিশন। অসাধারণ একটি উদ্যোগ। এই উদ্যোগটি বাস্তবায়িত হলে বছরে সরকারের ঠিক কত টাকা সাশ্রয়ী হতে পারে, এবং বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রাই বা কত? আর জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করতে হলে এই প্রক্রিয়াটি কতদিনে সম্পন্ন হতে পারে বলে আপনি আশাবাদী? দেশের সকল কারাগারগুলোকে যদি যেখানে স্থাপনাগুলোকে যদি ব্যবহার করি, আমরা প্রায় 100 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এরকম একটা প্রাথমিকভাবে ধারণা পেয়েছি। এবং ওটা আমাদেরকে এনকারেজ করেছে। দেশের পাওয়ার সেক্টর আমরা যদি 100 মেগাওয়াট বিদ্যুৎ সাপোর্ট দিতে পারি, আমরা একদিকে যেমন সরকারের রাজস্ব সাশ্রয় হবে, একইভাবে আমরা এনার্জি সিকিউরিটিতেও দেশের জন্য কাজ করতে পারবো। এটাকেই আমরা ক্যারি ফরওয়ার্ড করছি এবং সরকারের অনুমোদন পেয়েছি, সরকার আমাদেরকে সাপোর্ট করেছেন। এবং প্রাথমিকভাবে আমরা ঢাকা যে কেরানীগঞ্জ কারাগার, সেন্ট্রাল কারাগার আছে, এটাকে প্রথমে ধাপে ধাপে এটাকে বাস্তবায়ন করবো। প্রাথমিকভাবে ঢাকা সেন্ট্রাল কারাগারকে আমরা টার্গেট করে আমরা আগাচ্ছি, এবং ঢাকা সেন্ট্রাল কারাগারের সাথে যারা আমাদের যে ফার্মটা এই স্থাপনাগুলো কাজ করবে,
আপনারা জানেন যে এখানে দুটো মডেল আছে, যেটা হচ্ছে একটা নিজস্ব অর্থায়ন আর একটা হচ্ছে ওপেক্স, যেটা হচ্ছে তারা হচ্ছে সরকারের কোনো অর্থের প্রয়োজন হবে না, বিভিন্ন কোম্পানি তাদের এই স্থাপনাগুলো এই প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করবে এবং তারা যে বিদ্যুৎ উৎপাদন করবে এটা সাশ্রয়ী রেটে আমাদেরকে সরবরাহ করবে। আমরা একটা বড় ডিসকাউন্ট পাচ্ছি এর প্রেক্ষিতে, এবং যদি অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হয় যেটা আসলে ন্যাশনাল গ্রিড লাইনেও যোগ হবে, এবং পরবর্তীতে আমরা রাতে যে বিদ্যুৎটা ব্যবহার করব সেখান থেকেও কিন্তু রিভার্স মিটারিং হয়ে এটা আমাদের থেকে ডিডাক্ট হয়ে যাবে। ওভারঅল আমরা ঢাকা সেন্ট্রাল কারাগার থেকে প্রায় 2 মেগাওয়াট বিদ্যুৎ পাবো বলে আশা করছি প্রাথমিকভাবে, এবং এটা পাওয়ার শেয়ারিং পারচেজ এগ্রিমেন্ট অলরেডি সম্পাদন করেছে। আমরা আশা করছি আগামী হয়তোবা 2 থেকে 3 মাসের মধ্যে এটা বিদ্যুৎ উৎপাদনের পথে চলে যাবে। ধাপে ধাপে প্রাথমিকভাবে দেশের আরও 13টা কারাগারকে, বড় কারাগারগুলোকে আমরা এটার আওতায় নিয়ে আসবো, এবং সাবসিকুয়েন্টলি অন্যান্য কারাগারগুলোকে যাবে। এবং সার্বিকভাবে আমি বিশ্বাস করি যে এটা শুধু সরকারের রাজস্ব সাশ্রয় না, বিকজ এই বিদ্যুৎ বিলটা আলটিমেটলি সরকারি ফান্ড থেকেই দিতে হয়। সো এটা যেভাবে সাশ্রয়ী হবে একইভাবে আমরা দেশের বিদ্যুৎ খাতকেও সমৃদ্ধ করতে পারবো। দুটি মিলে আমার মনে হয় যে একটা ভালো পদক্ষেপ হবে এটা। এখানে যে মডেলটা, যেটা হচ্ছে ওপেক্স মডেল আমি যেটা বলছি, যেখানে আসলে কারাগার এবং সরকারের কোনো ইনভেস্টমেন্ট এখানে হবে না। আমরা যেটা করেছি, চুক্তিটা হয়েছে যে আমরা তাদেরকে আমাদের ছাদগুলো, যে অব্যবহৃত ছাদগুলো আছে, ডেফিনেটলি কারাগারের সেফটি সিকিউরিটি মেনটেন করেই তারা এটাকে ব্যবহার করবেন, ব্যবহার করার অনুমতি দিয়েছি, এবং তারা এখানে সোলার প্যানেল স্থাপন করবে, এবং সোলার প্যানেল স্থাপন করে যে বিদ্যুৎটা উৎপাদন হবে, যেটা সরকারের যে রিনিউয়েবল এনার্জি অথবা যে পারচেজ, যে সোলার বিদ্যুৎ পারচেজে যে নীতিমালা আছে, ওই আলোকে তারা এই বিদ্যুৎটা আমাদের কাছে, উৎপাদিত বিদ্যুৎটা আমাদেরকে বিক্রি করবে। এবং এটা পিডিবির অথবা ডিসিসির যাদের বিদ্যুৎ বা সরকারি প্রতিষ্ঠান তার থেকে অনেক সাশ্রয় মূল্যে। এটা সাধারণত 15 থেকে 20% ডিসকাউন্টের হয়। আমরা বেসিক্যালি আরও বেটার বার্গেন করেছি এবং আমরা একটা বেটার রেটেই পাচ্ছি। সো এটা 25 বছরের জন্য একটা চুক্তি, 25 বছর ব্যাপী ওনারা বিদ্যুৎ উৎপাদন করবেন, আমরা সাশ্রয়ী রেটে বিদ্যুৎটা পাবো। সার্বিকভাবে আমি মনে করি যে এটা বাংলাদেশের কারাগারগুলো এটা থেকে যেমন সরকারকে সুবিধা দিতে পারবে, একইভাবে যদি সরকারি অন্যান্য প্রতিষ্ঠান যাদের বড় বড় খোলা ছাদ পড়ে আছে তারা যদি ব্যবহার করেন, আমার মনে করি যে অনেক ক্ষেত্রে বিদ্যুতের যে প্রবলেম, আমাদের যে দিনের বেলা যে বিদ্যুতের অভাব, এটা অনেক ক্ষেত্রে রহিত হবে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। কারাগার মানেই শাস্তির জায়গা, আমরা এই ধারণা থেকে বের হয়ে আসছি। কারাগারের বন্দীরা তারা নিজ হাতেই কাজ করছেন এবং এটি নিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। চলুন এ নিয়ে নির্মিত আমাদের আরেকটি প্রতিবেদন দেখে আসি। গাজীপুরের কাশিমপুর কারাগার। আপাত দৃষ্টিতে এটি শুধুই একটি সংশোধনাগার, যেখানে অপরাধের দায়ে সাজাপ্রাপ্তরা তাদের দিন গুনছেন। কিন্তু কারাগারের উঁচু দেয়ালের ভেতরে এখন বাজছে সৃষ্টি আর কর্মস্থানের একটি নতুন সুর। এটি এখন আর কেবল শাস্তির স্থান নয়, এটি হয়ে উঠেছে পরিবর্তনের কারখানা। শুধু কাশিমপুর কারাগারই নয়, দেশের সব কারাগারই চলছে এমন কর্মযজ্ঞ। বন্দীদের এই কর্মযজ্ঞে তৈরি হচ্ছে বাহারি কারাপণ্য, জামদানি শাড়ির শুকনো কাজ, শৈল্পিক কাঠের আসবাবপত্র, আধুনিক বেকারি পণ্য থেকে শুরু করে নানা হস্তশিল্প, সবই তৈরি হচ্ছে বন্দী শ্রমিকদের হাতে। কারাপণ্য ব্র্যান্ড নামে পরিচিত এই উদ্যোগটি এরই মধ্যে দেশজুড়ে ব্যাপক সুনাম কুড়িয়েছে। এই কাজ শুধু সময় কাটানোর মাধ্যম নয়, এটি তাদের দক্ষতা অর্জনের প্ল্যাটফর্ম। কঠোর নিরাপত্তার মধ্যেও বন্দীরা মনোযোগ দিয়ে শিখছেন পেশাদার কারিগরের কাজ, যা ভবিষ্যতে তাদের পুনর্বাসনে অপরিহার্য ভূমিকা রাখবে। কারা কর্তৃপক্ষের মতে এই উদ্যোগের মূল উদ্দেশ্য শাস্তি প্রদান নয়, বরং বন্দীদের সংশোধন ও সামাজিক পুনর্বাসন। এই কাজের মাধ্যমে তারা কেবল অর্থ উপার্জন করছেন না, তারা নিজেদের প্রতি বিশ্বাস এবং সমাজের মূল স্রোতে ফেরার আত্মবিশ্বাস অর্জন করছেন। কাশিমপুর কারাগারের এই কারাপণ্য উদ্যোগ প্রমাণ করে মানুষের জীবন থেকে অপরাধের অন্ধকার দূর করে সৃষ্টি আর কাজের আলোয় তাদের ভবিষ্যৎকে আলোকিত করা সম্ভব। এই উদ্যোগ বাংলাদেশের অন্যান্য কারাগারের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। ইশতিয়াক হোসেন, সারা দাও বাংলাদেশ, মোহনা টেলিভিশন। আমরা দেখলাম বন্দীদের নতুন এক রূপ। অপরাধীদের দক্ষ জনশক্তি হয়ে ওঠার এই প্রক্রিয়াটি কতটা চ্যালেঞ্জিং, পাশাপাশি তাদের পুনর্বাসনে কী ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? আমি যদি কন্টেম্পোরারি বিশ্বের কথা বলি, আগের যে কনসেপ্টটা ছিল যে অপরাধীকে পানিশমেন্ট দিয়ে তাকে সংশোধন করে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা এখন পরিবর্তন হয়ে গেছে। ওই মডেলটা ঠিক যতটুকু সাকসেস পাওয়ার দরকার ওটা পায়নি।
বর্তমান বিশ্ব যেটা দেখছে টেস্ট অ্যান্ড ট্রায়াল করে, যে স্টাডি পরিচালনা করে, যে যদি অপরাধীদের সংশোধনমূলক কার্যক্রমের মধ্যে নিয়ে আসা যায়, তাদেরকে রিফাইন করে, যে পানিশমেন্টের পরিবর্তে তাদের মোটিভেশন, কাউন্সেলিং, তাদের স্কিল ডেভেলপমেন্ট করে তাদেরকে আয় রোজগারের পথগুলো খুঁজে বের করে দেওয়া যায়, তাহলে তার ইফেক্টটা অনেক বেশি। তাহলে সে পরবর্তীতে রিপিটেড ক্রাইম অথবা বারবার অপরাধ জগতে ফিরে যাবে না। সো ওই মডেলটা বিশ্বব্যাপী পরিচালিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতা বাংলাদেশ জেলও অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করছে। বর্তমানে আপনি যদি বলেন যে কারাগারগুলোতে প্রায় 38টা ট্রেডে বিভিন্নভাবে আমরা তাদেরকে, আমাদের বন্দীদের প্রশিক্ষিত করছি এবং তারা কিন্তু ভিতরে, কারাগারের ভিতরে কাজ করে বিভিন্ন রকমের প্রোডাক্ট উৎপাদন করছে এবং যার আলোকে কিন্তু ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলায়, যে গতবার আমাদের জেনারেল ক্যাটাগরিতে কিন্তু আমাদের কারা ডিপার্টমেন্টের স্টলটার প্রথম পুরস্কার লাভ করেছে এবং আমরা যদি বলি যে ওইখান থেকে বিপুল পরিমাণ দ্রব্যাদি আমরা বিক্রি করতে পেরেছি এবং আমাদের স্টলটা ছিল ওয়ান অফ দ্য হাইয়েস্ট ভিজিটেড স্টল, মানে সবচেয়ে বেশি দর্শনার্থী আমাদের ওখানে গিয়েছিল। সো তার মানে প্রোডাক্ট ছিল, লোকজন ছিল এবং তারা কিন্তু বিক্রি করতে পেরেছে এবং এটার একটা বড় লাভের একটা, আপনারা জানেন পলিসিগতভাবে 50% কিন্তু বন্দীরাই পেয়েছেন, যা প্রফিট হচ্ছে তার 50% বন্দীরা পেয়েছেন। আমরা বর্তমানে যেটা চেষ্টা করছি, আমাদের বন্দীরা যাতে অধিক লাভবান হতে পারেন এখান থেকে, ওইখানে পদ্ধতিগত যে সিস্টেমেটিক জটিলতা আছে এটাকে নিরোধ করার চেষ্টা করছি। পরবর্তীতে তাদের যাতে রিপিটেড ক্রাইমের দিকে না নিয়ে যায়, ওই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে নীতিগতভাবে একমত হয়েছে যে এটা আমাদের ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করতে হবে। আমরা কিছু প্রস্তাবনা দিয়েছি, তার মধ্যে প্রাথমিকভাবে পর্যালোচনা আছে কারেকশন সার্ভিস বাংলাদেশ, যেটা হচ্ছে এই নামটা হয়তোবা সরকার বিবেচনা করবেন। এর পাশাপাশি অন্যান্য স্থাপনাগুলোর নামও পরিবর্তন হবে, বাট শুধু নাম পরিবর্তন হলে তো হবে না, আমাকে এর সাপোর্টিং যে আইনগত বিষয়গুলো আছে এটাকে পরিবর্তন করতে হবে এবং যার জন্য কিন্তু আমরা আমাদের যেটা আইনটাকে আপডেট করে, যেটা হচ্ছে আসলে অতি পুরাতন 1900 সালের প্রিজনার্স অ্যাক্ট, 1864 সালের জেল কোড, এগুলোকে যাতে আমরা আপডেট করতে পারি, ওই জন্য প্রাথমিক আইনটা অ্যাক্টটাকে কারেকশন সার্ভিস অ্যাক্ট 2025 একটা খসড়া আমরা দাঁড় করিয়েছি। এটা খুব শীঘ্রই আসলে আমরা এটা মন্ত্রণালয়ে সাবমিট করব ফর প্রাথমিক যাচাই বাছাই এবং অ্যাপ্রুভালের জন্য এবং আমি বিশ্বাস করি যে এটা যখন হবে তখন নাম পরিবর্তন সাথে আইনটাও পরিবর্তন হবে, তখন আমাদের এই যে কারেকশনস অথবা যে আপনি যদি বলেন যে তাদেরকে পরিশোধন করা, তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য যে পদক্ষেপগুলো গতি পাবে। আমরা যদি দেখি সবচেয়ে বড় অ্যাবসেন্সটা হচ্ছে অপরাধীদের সিস্টেমেটিক সোসাইটিতে রিইন্টিগ্রেশনের স্কোপটা আমাদের বর্তমান আইনে নেই, এই ধরনের কোনো কার্যকলাপ আমাদের আইনে নেই। সো আমরা ওই জিনিসগুলোকে এখানে ইনকর্পোরেট করার চেষ্টা করছি, যাতে একটা অপরাধী যদি কোনো কারণে কারাগারে আসে তাকে অ্যাসেস করে তার যে ধরনের ট্রিটমেন্ট দরকার ওইটা দিব, দিয়ে তার স্কিলটা যে ধরনের স্কিল এসে সুইটেবল তাকে ওইখানে স্কিলফুল করে তারপর তাকে ধাপে ধাপে আমরা কোনো একটা জায়গায় তাকে আয় রোজগারের একটা ব্যবস্থা করব, যেটা হচ্ছে কারাগারের ভিতরে থেকেই সে যাতে আয় রোজগারটা করতে পারে। আমরা কারেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে একটা স্থাপনা তৈরি করার চেষ্টা করছি, যেটা হচ্ছে বন্দীরা একটা ফ্রি জোনে থাকবেন, যেখানে হচ্ছে কনফাইন থাকবেন একটা জোনে, বাট তাদের পরিবেশটা ট্রেডিশনাল কারাগারের মতো হবে না এবং একটা ওয়ার্ক ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হবে, যেখানে বিভিন্ন প্রাইভেট পাবলিক পার্টনারশিপে আমরা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্লান্ট অথবা যে উৎপাদনমুখী বিভিন্ন স্থাপনা তৈরি করব এবং তার মাধ্যমে তারা কিন্তু একটা সম্মানজনক অনারিয়াম অথবা স্যালারিও পাবেন, বন্দী অবস্থায় থেকে পাবেন, যেটাতে তার নিজস্ব রিকোয়ারমেন্ট মিটিয়ে তারা ইভেন ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবেন। কঠিন এক বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ। ইতিমধ্যেই কারাগারে অনেক ভিআইপি আসামি রয়েছেন। এত সব বহুমুখী চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করছেন? একটু যদি বলি যে আমাদের কারাগারে ভিআইপি বন্দী বলে কোনো ওই ক্যাটাগরি কোনো বন্দী নেই। আমাদের বেসিক্যালি ডিভিশন 1, 2 প্রাপ্ত বন্দীতে আমরা এবং সাধারণ বন্দী, এই তিনটা ক্যাটাগরি আছে এবং ডিভিশন 1 প্রাপ্ত বন্দীরা সবতেই কিছু এডিশনাল বেনিফিট পান এবং আমরা তাই নিশ্চিত করছি। এর বাইরে আপনি যে অভিযোগগুলো শুনেছেন, এটা আসলে ট্রেডিশনালি কারাগারের ব্যাপারে অনেক সময় একটা ফ্ল্যাট অভিযোগ হতে থাকে। আমি এটা বলবো না যে কোনো কিছুই হচ্ছে না, বাট আমরা কিন্তু আমাদের কারারক্ষী অফিসার কর্মকর্তা সবার মাধ্যমে একটা সচেতনতা সৃষ্টি করেছি, যার মাধ্যমে আমরা এনশিওর করার চেষ্টা করছি যে বন্দীরা যাতে যে ক্যাটাগরির হোক তার যে সরকারি যে প্রাপ্যতা এটা যাতে নিশ্চিত হয়, কোনো অযাচিত যাতে কোনো কিছু না হয়। আরেকটা বিষয় নিয়ে আমরা অনেক সময় যে চ্যালেঞ্জের মুখে পড়ি, স্বভাবতই অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে ডিভিশনপ্রাপ্ত বন্দীর সংখ্যা বেশি এবং এর মধ্যে অনেকেই আছেন হয়তো সমাজে উচ্চ পর্যায়ের, বাট নানা কারণে কিন্তু তারা ডিভিশন পাননি। সো তাদের যারা পাননি তাদেরকে কিন্তু আমরা সাধারণ বন্দী হিসেবে ট্রিট করছি এবং তার প্রভিশন স্বভাবেই যাচ্ছে। তো অ্যাজ এ হোল চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ তো থাকবে, আপনি জানেন। এই চ্যালেঞ্জগুলোর মধ্য দিয়ে
আমাদের যেমন সক্ষমতার চ্যালেঞ্জ আছে, ট্রেনিংয়ের সীমাবদ্ধতা আছে, জনবলের একটা বড় ঘাটতি আছে, আধুনিক যন্ত্রপাতির ঘাটতি আছে, ইনফ্রাস্ট্রাকচারাল লিমিটেশনস আছে, সবগুলো মিলিয়ে এবং বন্দির যদি ওভার ক্রাউডিং বলেন, ধারণ ক্ষমতার অলমোস্ট দ্বিগুণ বন্দি আমরা হোল্ড করছি। এই সব কিছু মিলিয়ে এই নানামুখী চ্যালেঞ্জের মধ্যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আমাদের কর্মকর্তা কর্মচারীরা তাদের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছেন এবং অতীত যে দুর্নামগুলো ওগুলোকে ঘুচানোর চেষ্টা করছি। সাজাপ্রাপ্ত আসামি হয়, বন্দী হয়, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে মাসে একবার তারা দেখা করার সুযোগ পাবে আমাদের যে কারাবিধি মোতাবেক। আর যদি আন্ডার ট্রায়াল অথবা যদি যাদেরকে প্রিজনার আছেন তারা হচ্ছে 15 দিনে একবার দেখা করতে পারবেন। আর জেল কোড মোতাবেক যেটা হচ্ছে আমরা তাদের ফ্যামিলি মেম্বার ফার্স্ট ব্লাড যেটা বলি আমরা একটা সুনির্দিষ্ট করে বলেছি, বিকজ আমরা যদি পেরিমিটারটাকে যদি সুনির্দিষ্টভাবে না বলি তাহলে আসলে আমাদের ম্যানেজ করতে অনেক সময় সমস্যা হয়, যে এত ভলিউম আমরা কিন্তু যে স্পেস আছে দেখা যায় সময়ও দিতে পারি না, প্লাস হচ্ছে স্পেসও দিতে পারি না। এই কারণে শুধুমাত্র ফার্স্ট ব্লাড যারা আছেন রিলেটিভস তাদেরকে আমরা অ্যালাউ করছি, এর পাশাপাশি লয়ার দেখা করতে পারেন। সো নিয়ম মেনেই আমরা করছি এবং এটা সঠিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছি। আর আপনাকে এখানে বলে রাখি, এই হ্যাসেলটাকে যাতে সহজ করা যায়, যে কারণে কিন্তু আমরা একটা অটোমেশনের মাধ্যমে একটা অনলাইন ব্যবস্থাপনা অলরেডি টেস্ট অ্যান্ড ট্রায়াল করছি। এটা খুব শীঘ্রই বিভিন্ন জায়গায় ডিপ্লয় হবে। দর্শক, বাংলাদেশ কারাগার নিয়ে নির্মিত আমাদের একটি তথ্যচিত্র চলুন দেখে আসি। বাংলাদেশ কারা বিভাগের ইতিহাস সুপ্রাচীন। এর যাত্রা শুরু হয়েছিল 1788 সালে, যখন তৎকালীন শাসকদের দ্বারা একটি ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রতিষ্ঠিত হয়। এই ক্রিমিনাল ওয়ার্ডই ছিল কারা বিভাগের প্রাথমিক ভিত্তি। সময় পেরিয়েছে, প্রশাসন পরিবর্তিত হয়েছে। 1818 সালে রাজবন্দীদের আটকের জন্য জারি করা হয় বেঙ্গল বিধি। 1836 সাল নাগাদ ঢাকা, রাজশাহী, যশোর ও কুমিল্লায় কারাগার নির্মাণ করা হয়। এরপর 1929 সালে ঢাকা এবং রাজশাহী কারাগারকে কেন্দ্রীয় কারাগার হিসেবে ঘোষণা দেওয়া হয়। মহান স্বাধীনতার পর 1971 সালে স্বাধীন বাংলাদেশে এর নবযাত্রা শুরু হয় বাংলাদেশ জেল বা বিডিজে নামে। বর্তমানে এই বিভাগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এটি গঠিত হয়েছে কারা সদর দপ্তর, 7টি বিভাগীয় কারা দপ্তর এবং মোট 70টি কারাগার নিয়ে। কারা সদর দপ্তর থেকে এই সকল কার্যক্রম নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। প্রশাসনের শীর্ষে থাকেন কারা মহাপরিদর্শক, যার নেতৃত্বে থাকেন 2 জন অতিরিক্ত কারা মহাপরিদর্শক এবং 8 জন কারা উপমহাপরিদর্শক। কারাগার পর্যায়ে দপ্তর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেল সুপার বা সিনিয়র জেল সুপার। কারা বিভাগের ভীষণ অত্যন্ত সুস্পষ্ট, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কারাগারের ধারণ ক্ষমতার থেকেও দ্বিগুণ, অনেক সময় 3 গুণ আসামি থাকে। তো সেক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা কিন্তু খুবই কঠিন একটি কাজ, কারণ আপনাদের লোকবল সংকট আছে। সব মিলিয়ে এই যে এই লোকবল সংকট বা আনুষঙ্গিক যেই সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো উত্তরণে আসলে আপনার কি পরামর্শ থাকবে? সক্ষমতার অতিরিক্ত বন্দী পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বেশিরভাগ দেশে এটা আছে এবং অনেক অ্যাডভান্স কান্ট্রিতেও এটা আছে। এটা আসলে বাস্তবতা। সো আমার মনে হয় যে যদি আমাদের এই সক্ষমতা, আমাদের সীমাবদ্ধতা এটা ডেফিনেটলি আছে যে ধারণ ক্ষমতা, এটার জন্য সাময়িকভাবে হয়তো আমরা কিছু স্পেস বাড়িয়ে সক্ষমতা বাড়াতে পারবো, বাট লং রামে যদি চিন্তা করি আমরা, তাহলে কিন্তু আমাদের বন্দির সংখ্যা কমাতে হবে। যেটা নর্ডিক কান্ট্রিগুলো অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলো অনেক ক্ষেত্রে সক্ষম হয়েছে, যে আমাদের অপরাধ প্রবণতা কমাতে হবে। রিপিটেড অপরাধী যারা আছে, তারা বারবার ইয়াতে আসেন, জেলে চলে আসেন, তাদের সংখ্যা কমাতে হবে। এবং সর্বোপরি আন্ডার ট্রায়াল, যেটা হচ্ছে যাদের বিচারাধীন বন্দির সংখ্যা কমাতে হবে। সো এই বিষয়গুলো যদি আমরা বলি, অপরাধ প্রবণতা কমানোর জন্য আমাদের যেমন তাদের সিস্টেমেটিক কাউন্সেলিং, রিহেবিলিটেশন, রিইন্টিগ্রেশন উইথ দ্য সোসাইটি নিয়ে কাজ করতে হবে, যেটা কারেকশন সার্ভিস হয়তোবা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে পারবে। একইভাবে আমি মনে করি যে আমাদের জুডিশিয়াল সিস্টেমটা যদি স্পিডি হয়, ট্রায়ালগুলো যদি হয়, যদি কেউ যদি সত্যিকারের দোষী হয়, তাকে যদি তার কনভিকশনটা অথবা যদি পানিশমেন্টটা অ্যাভয়েড করে যায়, তাহলে দেখা যাবে তো লম্বা সময় ধরে বিনা বিচারে যে থাকার যে প্রবণতাটা, এটাও কমে যাবে। সো অ্যাজ এ হোল দিস উইল ইমপ্রুভ। যেসব বন্দির সংখ্যা কিন্তু আমাদেরকে ড্রাস্টিক্যালি হ্রাস করবে। আপনারা যদি হয়তো জানবেন যে আমাদের যে এই মুহূর্তে যে সাজাপ্রাপ্ত আসামি, তার
অলমোস্ট দ্বিগুণ এর বেশি বন্দী আছে যেটা হচ্ছে আন্ডার ট্রায়াল, বিচারাধীন বন্দী। সো বিচারাধীন বন্দীগুলো যদি তারা যদি সাজা প্রাপ্ত হয়ে যায় অথবা যদি তারা খালাস পেয়ে যায়, দুইটার একটা হবে, যদি হয়ে যায় তাহলে কিন্তু সংখ্যাটা কিন্তু কমে যাবে। সো তখন কিন্তু আপনার স্পেসটা আমার অধিক স্পেস লাগবে না। সো আমরা যদি মনে করি শুধুমাত্র কারাগারের সক্ষমতা বাড়িয়ে কারাগার বাড়িয়ে এই সমস্যার সমাধান হবে তা কিন্তু না। যে পুরাতন কেন্দ্রীয় কারাগার সেটি কিন্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং এটি নিয়ে কিছু উন্নয়নধর্মী কাজও করছে, তো এটি নিয়ে আসলে আপনার কি পরিকল্পনা রয়েছে? এটা আসলে সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। আপনারা জানেন যে এখানে যে পুরনো কারাগারের যে জায়গাটা আছে এটাকে নিয়ে সরকার একটা পুরনো ঢাকার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি যাতে পুরনো ঢাকাবাসী যাতে কিছু নাগরিক সুবিধা পায় এটার মূল মন্ত্র হিসাবে এই প্রজেক্টটা চলছে। 3টা পার্ট আছে। একটা হচ্ছে পুরনো কারাগারের মেইন স্ট্রাকচারটা নিয়ে একটা কারা মিউজিয়াম হবে, যেটা সবার জন্য উন্মুক্ত থাকবে। তারা যারা কখনো কারাগার দেখার সুযোগ পায়নি অথবা কারাগারের বিভিন্ন যে স্থাপনা, বন্দীদের কার্যকলাপ অথবা কিভাবে কারাগার পরিচালিত হয় ওরকম একটা ফিল তারা এই মিউজিয়ামে গেলে পাবে। আরেকটা সেগমেন্ট আছে যেটা আসলে বেসিক্যালি মানুষের পুরনো ঢাকাবাসীর ব্রিদিং স্পেস হিসাবে কাজ করবে, যেখানে সবুজ গাছপালা থাকবে, বাচ্চাদের প্লে গ্রাউন্ড থাকবে, একটা দৃষ্টিনন্দন মসজিদ থাকবে এবং খেলাধুলার জন্য ফুটসাল, আপনার ব্যাডমিন্টন, বিভিন্ন খেলাধুলার সামগ্রী থাকবে, বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন আইটেম থাকবে। এটা ওপেন জোন থাকবে, যে পুরনো ঢাকাবাসী এখানে যারা আছেন তারা এটাকে এই সুবিধাটা ব্যবহার করতে পারবেন। বৃদ্ধরা অথবা যারা হাঁটতে চান নান্দনিক একটা পরিবেশের মধ্যে, সবুজ একটা পরিবেশের মধ্যে হাঁটতে পারবেন। সর্বোপরি এখানে একটা মার্কেট স্থাপন করা হয়েছে যেটা বেসিক্যালি ফোকাসিং অন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী খাবার এবং বই, এর দুটো বিষয় এখানে থাকবে। এর পাশাপাশি আরেকটা সেগমেন্ট এখানে আছে যেটা হচ্ছে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে একটা মাল্টিপারপাস কমপ্লেক্স। এখানে আধুনিক নাগরিক সুবিধা সমৃদ্ধ ফ্যাসিলিটিসগুলো থাকবে। তার মধ্যে সুইমিং পুল থাকবে, জিমনেশিয়াম থাকবে, কনভেনশন হল থাকবে, আপনার সিনেপ্লেক্স থাকবে, ফুড কোর্ট থাকবে, একটা বড় মার্কেট পরিসর থাকবে। সো কারাগারের ভিতরে না যেও কিন্তু একদম পুরনো একটা আবহে এটা তৈরি করা হবে, সে পুরনো প্যাটার্নগুলোকে ফলো করে, যাতে আপনি আসলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে যে কারাগার মার্কেট বাট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। এবং তার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে একটা বৃহৎ একটা পার্কিং, প্রায় 500+ গাড়ির একটা পার্কিংয়ের ব্যবস্থা থাকবে বেসমেন্টে। অ্যাজ এ হোল এই পরিবেশটা পেলে আমার মনে হয় যে পুরনো ঢাকাবাসী যারা অনেকেই আধুনিক নাগরিক সুবিধা পাচ্ছিলেন না, বঞ্চিত হচ্ছিলেন স্পেসের অভাবে, এই মাল্টিপারপাস কমপ্লেক্সটা তাদেরকে এই সুবিধাটা দিবে। এটা বাস্তবায়িত হলে আমি বিশ্বাস করি যে এই এলাকার পুরো চিত্রটাই পরিবর্তিত হবে। ইভেন এই পুরো প্রকল্পটাতে বিভিন্ন রাস্তাগুলো সম্প্রসারণ কিন্তু এর মধ্যে তো তখন যেটা হবে যে মানুষের ট্রাফিক জ্যামও কিন্তু অনেকটা কমবে। তো অ্যাজ হোল আমি মনে করি যে প্রকল্পটা যখন 2026 সালের ডিসেম্বরে যখন বাস্তবায়িত কমপ্লিট হয়েছে জন্য ওপেন করে দেওয়া যাবে, তখন একটা আধুনিক নান্দনিক সুবিধা সম্বলিত নগর কেন্দ্র হিসেবে এটা পরিগণিত হবে। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন শীর্ষক বিশাল প্রকল্পের আওতায় এই রূপান্তরের কাজ চলছে। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 607,35,85,000 টাকা। 38 একর জায়গার এই পুরনো কারাগারে প্রায় 25 একর জায়গার উপর গড়ে উঠবে সাংস্কৃতিক কেন্দ্রটি। মোট আয়তনের প্রায় অর্ধেক জায়গা থাকবে উন্মুক্ত, যা নগরবাসীকে দেবে মুক্ত নিঃশ্বাস নেয়ার সুযোগ। কারাগারের পুরো এলাকাটি 3টি প্রধান অংশে জোন এ, জোন বি এবং জোন সি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে থাকছে অত্যাধুনিক নাগরিক সুবিধা ও ঐতিহ্য সংরক্ষণের ব্যবস্থা। এই অংশে নির্মিত হবে একটি সুবিশাল মাল্টিপারপাস কমপ্লেক্স। এখানে থাকবে আধুনিক কনভেনশন হল, সুইমিং পুল, সিনেপ্লেক্স এবং 4 শতাধিক গাড়ির জন্য বিশাল পার্কিং সুবিধা। দক্ষিণ অংশে তৈরি হবে চক কমপ্লেক্স নামের একটি দোতলা ভবন। এখানে পাওয়া যাবে বইয়ের দোকান ও আকর্ষণীয় ফুড কোর্ট, পাশাপাশি শিশুদের খেলার জায়গা, একটি মসজিদ, মনোরম পুকুর এবং 85টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হবে। ইতিহাস ও প্রকৃতি কেন্দ্রীয় এই অংশটি হবে প্রকল্পের মূল আকর্ষণ। এখানে দেশের কারাগারের ইতিহাস নিয়ে গড়ে উঠবে কারা জাদুঘর, যেখানে পুরনো কারাগার ও এর ঐতিহ্য সংরক্ষণ করা হবে। এর সঙ্গে থাকবে মনোমুগ্ধকর কারা উদ্যান, একটি লেক, সমৃদ্ধ গ্রন্থাগার এবং হাঁটার জন্য সুন্দর পথ। নাগরিকদের সুবিধার্থে নির্মাণ করা হবে আরও 2টি পৃথক মসজিদ।
সব মিলিয়ে এই প্রকল্প পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করে একই সঙ্গে এটিকে আধুনিক নাগরিক সুবিধা ও সংস্কৃতি চর্চার এক নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চলেছে। মফিউর রহমান, সাড়া দাও বাংলাদেশ, মোহনা টেলিভিশন। আপনার দীর্ঘ কর্মজীবনে নিঃসন্দেহে এটি একটি কঠিন দায়িত্ব। সবশেষ আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশের কারা ব্যবস্থা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কিভাবে আপনি এই কারাগারকে ঢেলে সাজাবেন? ডেফিনেটলি, মানে আমি তো এই কাজ আগে করিনি, সো যে কারণে নতুন অভিজ্ঞতা। আমি বিশ্বাস করি গত 1 বছরে আমরা চেষ্টা করেছি নিয়ম মোতাবেক যাতে জিনিসগুলো চলে। এটা আপনি বন্দি ব্যবস্থাপনা বলেন, আমাদের ম্যান পাওয়ার ব্যবস্থাপনা বলেন, পোস্টিং পদায়ন থেকে শুরু করে আমাদের নিয়োগ থেকে শুরু করে বিষয়গুলো যাতে সঠিকভাবে হয় অথবা নিয়ম সিদ্ধ হয়, এবং বন্দি ব্যবস্থাপনায় যে বিষয়গুলো আছে, বন্দীদের জামিন যাওয়া, দেখা সাক্ষাৎ, টেলিফোনে কথা বলা, খাবার দাওয়া, এই বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করে যাতে সরকারি যে প্রভিশনস আছে এটাকে যাতে আমরা কিন্তু নতুন কোনো কিছু ট্রাই করছি না। অলরেডি যে প্লেস যেগুলো সেট করা আছে, নিয়ম বলে দেওয়া আছে, পরিষ্কারভাবে কী করণীয় বলা আছে, ওইটাকেই আমরা অন ট্র্যাকে আনার চেষ্টা করছি। একটা দীর্ঘ সময়ের একটা অনভ্যস্ততা যে নিয়মের বাইরে যে কাজ করা, এটা ধরেন আপনি জানেন যে অনেক দীর্ঘ সময় একটা ব্যাড প্র্যাকটিস যখন হয়ে যায় ওইটাই রাইট হয়ে যায়। সো ওইটার থেকে বের হয়ে আসা কিন্তু সহজ না। বাট আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের কর্মকর্তা কর্মচারীদের, তারা কিন্তু কনস্ট্যান্টলি এফোর্ট দিয়ে যাচ্ছেন। কারণ এটা শুধু ওনারা সঠিক পথে চললে হবে না, তো এখানে যারা সেবা প্রত্যাশী আছেন ওনারাই প্রথমেই শুরু করেন। অনেক ক্ষেত্রে তারা কিন্তু মানে চান যে কীভাবে অযাচিত সুবিধাগুলো পাওয়া যায়। আর বন্দীরা ভিতরে আছেন, তারা সকল সময় তারা ট্রাই করেন যে আউট অফ দ্য ট্র্যাক যে কীভাবে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। সো এটাকে, এবং তারা বেশ ক্ষমতাশালী, তাদের কিন্তু অর্থবিত্তের অভাব নেই। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কারা কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই প্রলোভনে কিন্তু অনেক সময়, যেহেতু তাদের আপনি জানেন যে একটা লো ইনকাম ডিপার্টমেন্ট, সো ওরকম করে এটা যে ইমব্যালেন্স আছে, তারা কিন্তু অনেক সময় প্রলুব্ধ হয়ে যান। সো পুরো ব্যাপারটা কিন্তু সহজ না। বাট আমি তারপরেও আমার কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। গত 1 বছরে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ ট্রাই করেছেন, এবং আমি বলবো যে অনেক ক্ষেত্রেই আমরা ব্যাপক উন্নতি সাধন করতে পেরেছি। এটা আপনারা সার্ভে করলে অথবা যাচাই বাছাই করলে দেখতে পাবেন যে এটা কিন্তু যে আমি বলছি তো এই জন্য আপনারা মানবেন তা না। আপনারা দেখেন যারা কারাগারের ভিতরে বন্দী আছেন, বের হয়ে আছেন, রিসেন্টলি বের হয়ে এসছেন, অথবা যারা দেখা সাক্ষাৎ প্রতি সেবা গ্রহীতা, তাদের কাছে প্রশ্ন করলে আপনারা কিন্তু এগুলো ভেরিফাই করতে পারবেন। আমি চাইবো যে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর অথবা হেড অফ দ্য অর্গানাইজেশন, যাতে কারা ডিপার্টমেন্ট একটা সম্মান মানুষের মনে, যখন কারা ডিপার্টমেন্টের কথা প্রশ্নটা মানুষের মাথায় জাগবে, তখন একটা সম্মানজনক সরকারি প্রতিষ্ঠান, সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে যাতে মানুষের মনে জাগ্রত হয়। আমরা যাতে একটা স্বচ্ছ, জবাবদিহিমূলক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে মানুষের সামনে উঠে দাঁড়াতে পারি, এটাই আমার লক্ষ্য। দেশবাসীর কাছে আমরা এভাবেই কারা ডিপার্টমেন্টটাকে উপস্থাপন করতে চাই। প্রিয় দর্শক, কারাগারের প্রাচীর শুধু অপরাধীদের আটকে রাখার জন্যই নয়, বরং তাদের মানবিক গুণাবলী জাগ্রত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই লক্ষ্য। সঠিক পরিকল্পনা এবং দূরদর্শিতাই পারে কারাগারকে কারাগার থেকে সংশোধনাগারে রূপান্তরিত করতে। এই প্রত্যাশা নিয়েই শেষ করছি সাড়া দাও বাংলাদেশের আজকের পর্ব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।